জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আমি ঠাকুরের গ্রন্থ লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি এই গ্রন্থ তৃতীয় খণ্ড থেকে আমি কিছু অংশ পাঠ করব। আমার আজকের বিষয়বস্তু হলো ঠাকুরের হাসপাতাল, যেটা শ্রী তারক হালদার ঠাকুরের এক শিষ্য তিনি লিখেছেন। জয়গুরু। কাটিহারে এক শ্রেণীর লোক ছিল ঠাকুরের ব্যঙ্গ সমালোচক, তবে প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে। তাদের দলপতি ছিলেন বাবারই অধীনস্থ এক কর্মচারী চক্রবর্তীবাবু। বিষয়টি বাবার কানে তুললে তিনি বললেন, সবাই ভক্ত হলে নিন্দুক হবে কে? তাহলে তো পুরাণে অসুর বলে কথাই থাকতো না। নৈতিক মেরুদণ্ড ভেঙে গেলেই এমনই কুৎসা রটায়। সেই চক্রবর্তীবাবু হঠাৎ ক্ষয় রোগে আক্রান্ত হলেন। মাসের পর মাস ছুটি নিতে লাগলেন। বহু অর্থব্যয় হলো চিকিৎসায়, কিছুতেই কিছু হয় না। কাটিহারের রেল হাসপাতালের ডিএম মানে জেলার প্রধান রেল চিকিৎসক তিনি বললেন, একটা ফুসফুসই নষ্ট হয়ে গেছে, মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে হবে। চক্রবর্তীবাবু প্রমাদ গুনলেন, বোর্ড যদি বলে তিনি অকর্মণ্য, চাকুরি থেকে অপসারণ অবশ্যম্ভাবী। তিনি বাবার কাছে এসে কান্নাকাটি আরম্ভ করলেন। বোর্ড কিছুতেই আমাকে চাকরিতে রাখিবে না। আমার চোখের সামনে সবাই আমার না খেয়ে শুকিয়ে মরবে। আপনি কিছু একটা বিহিত করুন স্যার। বাবা অসহায় ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বললেন, আমি নিরুপায় চক্রবর্তীবাবু। বোর্ডের সিদ্ধান্তের উপর কারো হাত নেই। অবশ্য তারা বিবেচনা করে দেখবে আপনার সারবার কোনো আশা আছে কি না, অন্য কোনো পথ আছে কি না। চক্রবর্তীবাবু মাঝে মাঝে কাশছিলেন, তার মুখ লাল হয়ে উঠছিল। তিনি বললেন, কোনো আশা নেই স্যার। ডাক্তার, কবিরাজ সবাই জবাব দিয়েছে। এ যে কঠিন ব্যায়াম। বাবা কিছুক্ষণ ভেবে বললেন, একজন আছেন, যদি তিনি আপনাকে কৃপা করেন আপনি নিশ্চয়ই সেরে উঠবেন। কে তিনি? অধীর আগ্রহে প্রশ্ন করলেন চক্রবর্তীবাবু। তিনি আমার গুরুদেব ঠাকুর নিগমানন্দ, যার নামে অনেক নিন্দাবাদ করেছেন আপনারা। পারবেন যেতে তার কাছে? আসাম কোকিলামুখে তার মঠে? চক্রবর্তীবাবু ঝরঝর করে কেঁদে ফেললেন। অনুতপ্ত কণ্ঠে বললেন, আমি মহা পাপী, তিনি কি আমায় ক্ষমা করবেন? বাবা বললেন, তিনি ক্ষমা সুন্দর, তার সামনে না গেলে তাকে কি করে বুঝবেন? বেশ, আমি যাব। আমি চিঠি লিখে দেব। তার আগে আমি বোর্ডের সঙ্গে একটা ব্যবস্থা করব ডিএমওকে বলে। ডিএমও বাবার কথা মতো বোর্ডকে সুপারিশ করলেন। বোর্ড চক্রবর্তীকে নামমাত্র পরীক্ষা করে কয়েক মাস বাদে চূড়ান্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়ে রোগীকে আপাতত রেহাই দিল। মঠে গিয়ে কয়েক মাস বাদে যখন চক্রবর্তী ফিরে এলেন, তখন তাকে আর চেনা যায় না। নেই সেই প্রাণন্তকর কাশি, দেহে রোগের চিহ্ন পর্যন্ত নেই। হৃষ্টপুষ্ট নধর দেহে রক্ততা, মুখখানি পর্যন্ত ঠাকুরের মাহাত্ম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঠিক অতীতের রোগমুক্ত আমাদের নরেশচন্দ্র পাকড়াশির মতো। অপামর সাধারণ চক্রবর্তীকে দেখে বিস্ময়ে হতবাক। আবার বসল মেডিকেল বোর্ড। চিকিৎসকেরাও তেমনি তাজ্জব। দুটি ফুসফুসে সতেজ, সক্রিয়। সেদিনকার সেই অর্ধমৃতের দেহে দীর্ঘ জীবনের প্রতিশ্রুতি। বোর্ডের মেম্বাররা সবাই প্রায় ইংরেজ। তারা চুল চেরা পরীক্ষা করে চোখ কপালে তুলে বলাবলি করতে লাগলেন, ওয়ান্ডারফুল, হাউ ইজ পসিবল, স্ট্রেঞ্জ ইত্যাদি। চক্রবর্তীবাবুর মুখে আদ্যন্ত ব্যাপার শুনে আমার পিতৃদেবের ডাক পড়ল। তারা বাবাকে বললেন, আপনার ঠাকুর তো অলৌকিক শক্তির অধিকারী, তিনি তো হাসপাতাল তৈরি করতে পারেন। তাহলে কত লোকের টিবি সেরে যায়, দেশের কত লোক প্রাণে বেঁচে যায় বলতে পারেন তো ঠাকুরকে। বাবা বললেন, তিনি তো হাসপাতাল করেই ডেকেছেন সবাইকে। কেউ তার ডাক শোনে, কেউ শোনে না। যারা শোনে তাদের ভালোই হয়। মঠাশ্রমই হচ্ছে ঠাকুরের হাসপাতাল। সেখানে রোগের চিকিৎসাও হয় আর চিকিৎসক তৈরির জন্য শিক্ষাও দেয়া হয়। একজন বললেন, আপনি চক্রবর্তীকে মঠে পাঠিয়েছিলেন তার কাছে? বাবা বললেন, আগে বিশ্বাস ছিল না, তারপর বিপদে পড়েই তিনি গিয়েছিলেন।
তবে বিপদ আসবার আগে গেলেই ভালো ছিল। তা তো কেউ যায় না, ঠাকুর কি করবেন বলুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।